আসসালামু আলাইকুম প্রিয় ঢাবি খ প্রত্যাশীরা, তোমাদের জন্য আমাদের নিয়মিত সিরিজ যেটা ঢাবি খ ইউনিটের প্রশ্ন ব্যাংক মাস্টার সলিউশন ক্লাস। আমরা আজকে জিকের 4 নাম্বারটাতে আছি। আজ আমরা সলভ করব 2016-17 সালে যে সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল সেটি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা ছিল আরিয়াল বিল কোথায় অবস্থিত। তো এখানে আমাদের অপশনগুলো একটু দেখো। আরিয়াল বিল কোথায় অবস্থিত? এখানে দাও কুড়িগ্রাম, নড়াইল, নাটোর, মুন্সিগঞ্জ। দেখো, তোমাদের একটা মজার ব্যাপার বলি, তোমরা যখন নদ নদী পড়েছ, নদ নদীতে একটা জিনিস কি আমরা পড়েছি না যে বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? সেটা কি পড়েছিলাম? সেটা ছিল আরিয়াল বিল বা আরিয়াল খা। ঠিক আছে, তাহলে বলো বুড়িগঙ্গা নদীটা কোথায়? কুড়িগ্রামে, নড়াইলে, নাটোরে নাকি মুন্সিগঞ্জে? অবশ্যই মুন্সিগঞ্জে। ঠিক আছে, সো নদ নদী পড়ার টাইমে কিন্তু আমরা খুব ভালো মতো পড়েছিলাম। আর এখানে দেখো নাটোর একটা অপশনে আছে। নাটোর অপশনে থাকার কারণে কিন্তু একটা চমৎকার প্রশ্ন আমাদের শিখে ফেলা উচিত। সেটা কি? সেটা হচ্ছে কোন বিল বলতো? বাংলাদেশের সবচেয়ে বড় বিল, সেটা হচ্ছে চলন বিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি? চলন বিল। চলন বিলটা কিন্তু 3টা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। চলন বিল কয়টা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? 3টা জেলা দিয়ে টোটাল। ওকে, 3টা জেলার নাম কি কি? নাটোর, সিরাজগঞ্জ, আরেকটা হচ্ছে রাজশাহী। ঠিক আছে, ওকে। তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাব। এইখানে দেখো, পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? আচ্ছা, আমরা কিন্তু পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান এটা সম্পর্কে জানি সবাই, বিক্রমপুর। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি কিন্তু খুবই ফেমাস একজন লোক ছিল। তিনি কিন্তু নেপালের যে রয়্যাল কোর্ট আছে সেখান থেকে কিন্তু উনি একটা জিনিস আবিষ্কার করে, সেটা কি? চর্যাপদ। ঠিক আছে, চর্যাপদটাকে তিনি আবিষ্কার করেন কই থেকে? নেপালের রয়্যাল কোর্ট থেকে। এন্ড এটা কি? বাংলা সাহিত্যের সবচেয়ে আদি নিদর্শন, তাই না? বাংলা সাহিত্যের আদি নিদর্শন, আদি নিদর্শন। সো এই জন্য চর্যাপদ কি আমাদের জন্য আসলে খুবই সিগনিফিক্যান্ট। উনি এটাকে আবিষ্কার করেছেন কই থেকে? নেপালের রয়্যাল কোর্ট থেকে। আর ওনার জন্মস্থান কিন্তু বিক্রমপুর। বর্তমানে বিক্রমপুর কোথায় অবস্থিত? সেটা মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। ওকে, আর মুন্সিগঞ্জ জেলাটা কিন্তু ঢাকা বিভাগের অন্তর্গত। ঠিক আছে, আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেখানে আমরা দেখব বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? খুবই সিগনিফিক্যান্ট একটা নদী বাংলাদেশের জন্য। এন্ড এই নদীতে কিন্তু তোমরা যে মাছের পোনা বলে একটা জিনিস জানো না, যেটা ইংলিশে বলে হ্যাচলিংস, মাছের যে পোনা, এই হালদা নদীতে আমাদের দেশের সবচেয়ে ভালো পোনা পাওয়া যায়। কেন? এই জন্য এটাকে বলা হয় কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এই হালদা নদীর তোমার 1 কেজি রুই মাছের পোনার দাম কিন্তু প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে 1 থেকে 1.5 লাখ মাত্র 1 কেজি পোনার দাম। কেন? কারণ এই মাছগুলা এক একটা বড় হয়ে কিন্তু 10 কেজি করে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে পিওর, ওয়ার্ল্ডের সবচেয়ে পিওর যে মাছের পোনা পাওয়া যায় সেটা কিন্তু এই হালদাকে। এটাই কিন্তু আরেকটা নামে বলে তোমার যে প্রাকৃতিক জিন ব্যাংক নামেও কিন্তু ডাকা হয়। এটাকে কি বলা হয়? প্রাকৃতিক জিন ব্যাংক। তোমরা যদি কেউ সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ তোমরা কিন্তু এটা বায়োলজি বইয়ে পড়ে আসবা। প্রাকৃতিক জিন ব্যাংক তোমরা কিন্তু আজমল সালের যে রুই মাছের সেগমেন্ট আছে সেখানে কিন্তু এটা পাবা। ওকে, আর দেখো আমাদের নদ নদী নিয়ে আর কি কি আছে। এখানে মেঘনা নদী আছে। মেঘনা নদী নিয়ে তুমি কি জানতে পারো? মেঘনা নদী বাংলাদেশের দীর্ঘতম, তারপর হচ্ছে প্রশস্ততম, তারপর হচ্ছে যমুনা নদী আছে। এখানে যমুনা নদী কি? যমুনা নদী ব্রহ্মপুত্র থেকে তৈরি হয়েছে। তারপরে এখানে 2 রঙের স্রোত দেখা যায়। পদ্মা নদী নিয়ে তোমরা জানো সবাই। আচ্ছা, নদ নদী যেহেতু আছে, আমি ইন শর্ট একটু হালকা করে নদ নদীর একটা জিনিস তোমাদের দেখায় দিই, যেখান থেকে আসলে আসার মতো কি কি আসতে পারে। দেখো, এখানে কি আমাদের হিমালয় পর্বতমালা, হিমালয় থেকে একটা নদী তৈরি হয়ে ইন্ডিয়াতে আসলো, তার নাম কি? গঙ্গা। গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে ঢুকলো, ঢুকে নাম হয়ে গেল কি? পদ্মা। এখানে কি? তিব্বতের মানস সরোবরে একটা লেক আছে, সেই লেক থেকে একটা নদী তৈরি হলো, নাম কি তার? তার নাম হচ্ছে ইয়ারলাং সাংপো।
ইয়ারলাং সাংপো ভারতে আসলো, নাম হয়ে গেল কি সাংপো। সাংপো বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করলো, নাম হয়ে গেল কি, সে ব্রহ্মপুত্রে আছে। এরপর সে আসছে 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 1787 সালে একটা ভূমিকম্পে কি সে দুই ভাগ হয়ে গেল, এদিক দিয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র, এদিক দিয়ে আসলো কি যমুনা, এখান থেকে পদ্মা আসলো রাজশাহী দিয়ে, তারপর এসে এখানে আমাদের পদ্মা যমুনা মিলিত হয়ে গেল। তারপর দেখো মিলিত হয়ে নাম কি হলো, তার নাম হয়ে গেল কি পদ্মা। কোথায় মিলিত হইলো, সেটা কি রাজবাড়িতে। তারপর এদিক দিয়ে আসতেছে পদ্মা নামে, এখান দিয়ে কি আসলো আমাদের ভারতের বরাক নদী, বরাক নদী ঢুকলো বাংলাদেশে, দুই ভাগ হয়ে গেল সুরমা আর কুশিয়ারা। সুরমা কুশিয়ারা একসাথে হইলো কোথায়, আজমিরিগঞ্জে। আজমিরিগঞ্জে এসে তার নাম একসাথে হয়ে কি হয়ে গেল, কালনী। এই কালনী নদী আস্তে আস্তে মেঘনা হয়ে গেল, সে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিশে গেল। তারপর সে মেঘনা নামে আসলো, মিলল পদ্মার সাথে, কোথায়, চাঁদপুরে। চাঁদপুর থেকে সে মেঘনা নামে এসে বললো বঙ্গোপসাগরে। তাহলে বলো দেশের দীর্ঘতম নদী কোনটা হবে, তাহলে মেঘনা না। সে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একদম মেঘনা নামে আসলো, বাকি সব নদী কিন্তু কি মেঘনার সাথে মিশে তারপর কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে। ওকে, সো এই ধরনের প্রশ্ন আসতে পারে, কোন নদীর উৎপত্তি স্থল কি, মিলিত স্থান কি, এইগুলো একটু ভালো মতো পড়তে হবে আমাদের। ওকে, তারপর আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখো যে দুবলার চর কোথায় অবস্থিত। এই দুবলার চরটা কিন্তু খুবই ফেমাস ছিল এক সময়, কেন, এটা হচ্ছে আমাদের সুন্দরবন অবস্থিত। ঠিক আছে, এই দুবলার চরটা কি, সুন্দরবন নিয়ে তোমার প্রশ্ন আসলে সুন্দরবন নিয়ে আর কি কি আসে প্রশ্ন, তোমার হচ্ছে দুবলার চর কোথায় অবস্থিত, সুন্দরবনে। আর কি কি আসে তোমার এখানে, তোমার হচ্ছে হিরন পয়েন্ট কোথায় অবস্থিত, আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে, এরকম কয়েকটা পয়েন্ট কি সুন্দরবন থেকে আসে। ঠিক আছে, তারপর দেখো এখানে যে আমাদের অপশনস গুলো আছে, যেমন তোমাদের মহেশখালী দ্বীপ কোথায় অবস্থিত, সেটা কি কক্সবাজারে না। এই কক্সবাজার থেকে আসলে কি আসতে পারে, মহেশখালী দ্বীপ, মহেশখালী দ্বীপ। তারপর তুমি এখানে যদি দেখো ভোলা, ভোলা কি, ভোলা কিন্তু নিজে একটা দ্বীপ জেলা, তাই না। তারপর এখানে আমাদের অপশনসে কি আছে, আর সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত, সেটা কিন্তু টেকনাফে অবস্থিত। টেকনাফ উপজেলা আর জেলা কি কক্সবাজার, টেকনাফ কক্সবাজার। ওকে, ঠিক আছে, এইভাবে আমাদের পড়তে হবে ধরে ধরে। আসলে যে প্রশ্নটা এসেছে সেটাকে ধরে ধরে, সেটা লেস ধরে ধরে যদি পড়তে পারো অপশনস গুলা, তাহলে কিন্তু ইনশাআল্লাহ অনেক কমন পড়ে যাবে। এরপর আসলে আমরা নেক্সটটাতে মুভ করি। ওকে, এইখানে দেখো যে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন, সত্যেন্দ্রনাথ বসু কিন্তু আমাদের এই উপমহাদেশের একজন খুবই ফেমাস পদার্থবিদ। ঠিক আছে, অর্থনীতিবিদ বললে আমরা আমাদের উপমহাদেশে কাকে কাকে চিনি বলতো, ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, তারপর হচ্ছে আরেকজন আছে বলো, সে হচ্ছে ইন্ডিয়ার, এবং ঠিক আছে তার একটা বই আছে, সেটার নাম হচ্ছে কি আইডিয়া অফ জাস্টিস, আইডিয়া অফ জাস্টিস। সে একজন ইন্ডিয়ান, এটা হচ্ছে কি আইডিয়া অফ জাস্টিস। ওকে, সো সে ইন্ডিয়ান, বাট তার হচ্ছে নানু বাড়ি বাংলাদেশে ছিল। তুমি যারা জানো বা না জানলেও তুমি বের করবা আইডিয়া অফ জাস্টিস কার লেখা, এন্ড সেটা কিন্তু কমেন্টে লিখে যাবা যে হ্যাঁ এটা উনি ছিলেন। তিনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন। ওকে, তারপর দেখো পদার্থবিদ, আর ওনার আসলে সিগনিফিকেন্ট কাজ কি, সত্যেন্দ্রনাথ বসু কিন্তু গডস পার্টিকেল বা ঈশ্বর কণা, গডস পার্টিকেল, গডস পার্টিকেল অথবা ঈশ্বর কণা, এটা উনি আবিষ্কার করেছেন, গডস পার্টিকেল বা ঈশ্বর কণা। ঠিক আছে, ওনাকে নিয়ে একটু আমরা এক্সট্রা জিনিসপত্র জেনে রাখলাম, তাহলে আমাদের মাথায় থাকবে। ওকে, তারপর আসলে একটু সামনের দিকে যাই আমরা। এখানে একটা এমসিকিউ আছে, সেটা কিসের নিয়ে, সেটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এটা এসেছিল কই থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্পোর্টস থেকে। এটা কিন্তু ওই টাইমের খুবই সিগনিফিক্যান্ট ঘটনা। বাংলাদেশের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছেন, সেটা ছিল কে, মুশফিকুর রহিম। ঠিক আছে, মুশফিকুর রহিম কিন্তু প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল, সেটা কত সালে, 2013 সালে। সো এটা আসলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তুমি এখনো আসার মতো একটা টপিক, খুবই সিগনিফিক্যান্ট একটা টপিক, সো মাথায় রাখতেই পারো। এরপর দেখো যে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন কোনটি। আমরা যদি দেখি এখানে যে অপশনস গুলো আছে দীর্ঘতম দিনের মধ্যে, তাহলে একটা জিনিসই আমাদের মিলবে, সেটা হচ্ছে উত্তর গোলার্ধের সাথে মিলে। উত্তর গোলার্ধের কিন্তু দীর্ঘতম দিন কোনটা, 21 জুন। ঠিক আছে, উত্তর গোলার্ধের, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন 21 জুন। আচ্ছা, আমাদের ওয়ালটা কিন্তু এরকম একটু কমলা লেবুর মতো, তাই না, সেটা কিন্তু সম্পূর্ণ গোল না। সো এখানে আমরা কিন্তু এখানে অনেক ইনভিজিবল লাইন্সে ভাগ করেছি। ঠিক আছে,
অক্ষরেখা, নিরক্ষরেখা, অনেক কিছু আছে। সো এরকম তোমার এই পাশে কি আমাদের উত্তর গোলার্ধটা, এই পাশে আমাদের কি দক্ষিণ গোলার্ধটা, ঠিক আছে। তারপর আমরা মাঝে দিয়ে ইকুয়েটর বা বিষুবরেখাকে দেখি। সো এটা নিয়ে একটা আলাদা ক্লাসই নিব ইনশাল্লাহ আমি তোমাদেরকে। তোমরা এই ব্যাপারগুলো নিয়ে খুবই ডাউটে থাকো কোনটা কিভাবে কি হয়, ইনশাল্লাহ একটা আলাদা ক্লাসই নেওয়া হবে। অক্ষরেখা কি, দ্রাঘিমা রেখা কি, বিষুবরেখা কি, সবকিছু একদম ক্লিয়ার করে ক্লাসটা নেওয়া হবে। ওকে, সো এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে আমাদের। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, তারপরে ক্ষুদ্রতম দিন, দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম দিন, এইসব একটু আমাদের সামনে দেখে নিতে হবে। আমরা সবাই আলাদা একটা ক্লাস নিব। আচ্ছা, এখানে খুব বেশি একটা প্রশ্ন, পিরানহা কি? পিরানহা কি? পিরানহা হচ্ছে একটা মাছ, এক ধরনের রাক্ষসী মাছ, তাই না? পিরানহা কিন্তু বর্তমানে ধরো যে খুবই একটা খাতারনাক একটা মাছ, এটা কিন্তু সবাই জানো, বা বেসিক নেট জিও বা ডিসকভারি চ্যানেল দেখলে কিন্তু এটা অ্যান্সার করা যেত। ওকে, জিকে মানে খালি মুখস্থ না, জিকে মানে বেসিক কিছু নলেজ। তুমি নাক কান মুখ চোখ খোলা রাখো কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন হচ্ছে কি, আগে আমরা জানি এটা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয়, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় কি গণভবন বলতে পারো, ঠিক আছে, বা উত্তরাঞ্চলীয় তোমার পিএম এর একটা অফিস বলতে পারো, বা পিএম এর আসলে মানে গণভবন অফিস বা বাসা তুমি বলতে পারো, ঠিক আছে, অফিস বা বাসা। কারণ আসলে সত্যি বলতে কি এখানে এটা বানানো হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টাররা যদি কখনো উত্তরাঞ্চলে যায় এখানে থাকবে, বাট আসলে এটা হয় নাই। এটা হচ্ছে মেইনলি শেখ মুজিব এখানে গিয়েছিল, সে এখানে গিয়ে বললাম দিয়েছে এটা, হ্যাঁ এটা হচ্ছে উত্তর গণভবন, মানে উত্তরাঞ্চলের একটা তোমার ধরো যে গণভবন। এটা নাটোরে অবস্থিত, কিন্তু এটা আসলে ভাবে খুব বেশি ইউজড হয় নাই। শেখ মুজিবের পর আসলে ওইভাবে কেউ যায় না। জিয়াউর রহমান একবার গিয়েছিলেন। ওকে, সো এরপর আমরা যাই সামনের দিকে। এখানে দেখো যে রিক্টার স্কেল ব্যবহার করা হয় ড্যাশের মাত্রা পরিমাপের জন্য। সেটা কি? ভূমিকম্প। ওকে, আমাদের ভূমিকম্পের মাত্রা মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে কিন্তু ভূমিকম্প হয় কিছুদিন পর পরই, সো তোমার কিন্তু এটা জানতে হবে আসলে। দেখো ভূমিকম্প যখন হয়, তুমি কি একটা নিউজ পেপার দেখো না, নিউজ পেপারে বা তুমি নিউজ শোনো না যে বাংলাদেশে আজ 7.5 মাত্রার রিক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। সো তোমার এই যে তুমি চারপাশে যখন সবকিছু দেখছো, তখন কিন্তু চোখ কান না খোলা রেখে শুনলেই কিন্তু এগুলো অ্যান্সার করা যায়। ওকে, এটা কিন্তু রিক্টার স্কেল ব্যবহার করা হয় কি ভূমিকম্পের মাত্রার জন্য। আর ভূমিকম্পের জন্য শুধু ভূমিকম্প হচ্ছে কিনা সেটার জন্য হয় কি সিসমোগ্রাফ, ঠিক আছে, সিসমোগ্রাফ। একটা হচ্ছে ভূমিকম্প মাত্রা মাপার জন্য, একটা ভূমিকম্প মাপার জন্য। ওকে, ভূমিকম্প হচ্ছে কিনা বোঝার জন্য, সেটার জন্য কি সিসমোগ্রাফ। ওকে, সামনের দিকে আসেন আপনারা একটু। এখানে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? আমরা তো আজীবন ক্রিকেট খেলে এসেছি, কিন্তু আমরা কি আসলে ওইভাবে দৈর্ঘ্য মেপে কি পিচ বানাতাম? আসলে না, ঠিক আছে। সো আমরা এটা হচ্ছে কি মোটামুটি 66 ফুট। ধরো এটা একটা ক্রিকেট পিচ, ঠিক আছে। এই পাশ থেকে ধরো যে এখানে এখানে ধরো স্ট্যাম্প গুলা এখানে, সো এই পাশ থেকে এই পাশের এইটা হচ্ছে কি তোমার 66 ফুট, 66 ফুট বা 22 গজ, 22 গজ। আর আমাদের এটা কি দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 10 ফুট। ওকে, ঠিক আছে, আসো আমরা সামনের দিকে যাই। ওকে, এখানে মাইকেল জর্ডান কোন খেলার সাথে যুক্ত? মাইকেল জর্ডান খুবই ফেমাস একজন বাস্কেটবল প্লেয়ার, ঠিক আছে। সো এটা আসলে একটা বেসিক নলেজ, হিসেবে এটা বই পড়ে এগুলো পাবা না, বাট তুমি যদি বাস্কেটবল নিয়ে পড়াশোনা করো মাইকেল জর্ডান নাম কিন্তু অবশ্যই আসবে। এরপর আসো সামনে যাবো আমরা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী সংখ্যা। দেখো নদ নদী নিয়ে কিন্তু ওই টাইমটাতে, মানে এখন আসলে খুব বেশি প্রশ্ন দেখা যায় না, বাট ওই টাইমটাতে প্রচুর প্রশ্ন আসতো নদ নদী নিয়ে। তো দেখো এখানে বাংলাদেশ ভারতের অভিন্ন নদী কয়টা? 54টা। অভিন্ন নদী কি সেটাকে বলি, মানে ধরো এইখানে ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ আমাদের, আর ধরো যে এখানে হচ্ছে কি আমাদের সাথে মিয়ানমার আছে, এটা কি সম্পূর্ণ 7 সিস্টার সহ ইন্ডিয়া, এই পাশে হচ্ছে ধরো যে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। সো বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ফিরে এসেছে, ভারত থেকে বাংলাদেশে এসেছে, এরকম অনেক নদী, ঠিক আছে। বলো না 13-17, তোমরা কবিতা পড়ো না আমার পরিচয়, 13-17 নদী দেশ, এরকম অনেক নদী কিন্তু যাওয়া আসা করেছে। কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে মিল আছে বা একসাথে গিয়েছে এই দেশ থেকে এই দেশ, এরকম 54টা নদী, ঠিক আছে। আর মিয়ানমারের সাথে 3টা টোটাল। মিয়ানমারের সাথে যে 3টা সেগুলো কিন্তু মনে রাখতে হয়। সেগুলো কি কি? সাঙ্গু, মাতামুহুরি, আরেকটা হচ্ছে কি নাফ। সাঙ্গু, মাতামুহুরি, আরেকটা হচ্ছে কি নাফ। সো বাংলাদেশ ভারতের অভিন্ন নদী কয়টা? 54টা। বাংলাদেশ মিয়ানমার অভিন্ন নদী কয়টা?
3টা। সো বাংলাদেশের, ভারত এবং মিয়ানমারের সাথে অভিন্ন নদী কয়টা? টোটাল 97টা। ঠিক আছে, সো এগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। আমরা সামনের দিকে যাব। এখন দেখো, কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? ঠিক আছে, কাজী নজরুল ইসলাম কিন্তু অভিনয় করেছিলেন ধ্রুব নামক একটা চলচ্চিত্রে, এন্ড তিনি কিন্তু একটা সিনেমা পরিচালনাও করেছিলেন, সেটার নাম কি? ধূপ ছায়া। ঠিক আছে, ধূপ ছায়া। ওকে, এই ধূপ ছায়া চলচ্চিত্রে কিন্তু কাজী নজরুল ইসলাম পরিচালনা করেন। সো যেহেতু একবার এসেছে যে কোথায় তিনি অভিনয় করেছিলেন, সো পরিচালনা যেটা করেছিলেন সেটা কিন্তু আসতেই পারে। ওকে ওকে, তারপর আসো আমরা একটু সামনে যাই। এখানে আছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? দেখো আমাদের এখানে অপশনস গুলো আছে কি? সৈয়দ মইনুল হোসেন, এফআর খান, মিতুন কুন্ডু, হামিদুর রহমান। হামিদুর রহমানটা আমরা কি জানি? তিনি শহীদ মিনারের স্থপতি। তিনি কি? শহীদ মিনারের স্থপতি। তারপর নিতুন কুন্ডু কোনটা করেছিল? সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সাবাস বাংলাদেশ। আর এফআর খান তিনি কিন্তু একটা মডার্ন একজন স্থাপত্য শিল্পী বা স্থাপত্যবিদ। তিনি কিন্তু আর্কিটেকচার, এই বর্তমানে তিনি কিন্তু মানে বিদেশে আর কি, ধরো যে ইউএস বা ওইসব দেশে তিনি কিন্তু বিভিন্ন স্ট্রাকচার করেন। ওনারা কিন্তু দেশীয় ভাবে যেগুলো ট্রেডিশনাল আছে ওনারা কিন্তু একটাও নেই। সো অ্যান্সার হবে কি? সৈয়দ মইনুল হোসেন। ঠিক আছে, আসেন এরপর আমরা সামনে মুভ করি। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? এটা আসলে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আমাদের বাংলাদেশীয় বিশ্ব পরিচয় বইয়ে। সেটা কি? করতোয়া। ঠিক আছে, আমরা অপশনস দেখলে কিন্তু বুঝতে পারি। দেখো, গঙ্গা, গঙ্গা নদী কিন্তু মহাস্থানগড়ের আশেপাশেও নাই। মহাস্থানগড় কোন জেলায়? বগুড়া জেলায়। তারপর দেখো এখানে মহানন্দা, মহানন্দা এটাও কিন্তু আশেপাশে নাই। ঠিক আছে, তারপর দেখো ডাকাতিয়া, বিল ডাকাতিয়াকে বলা হয় কি? পশ্চিমা বাহিনীর নদী। বিল ডাকাতিয়া, দেখো এটাকে কি বলা হয়? পশ্চিমা বাহিনীর নদী। এটাও কিন্তু আশেপাশে নাই, পশ্চিমা বাহিনীর নদী। সো অ্যান্সারটা তো অবশ্যই আমাদের কি? করতোয়া হবে। আর করতোয়া নদী থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, এটার উৎপত্তি কই হয়েছে? সেটা কি? সিকিমের পার্বত্য অঞ্চলে। সিকিমের পার্বত্য অঞ্চলে, সিকিমের পার্বত্য অঞ্চলে এটা হচ্ছে উৎপত্তি হয়েছে। ওকে, তারপর আসেন আমরা একটু সামনে মুভ করি। এখানে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এখানে অপশনস গুলো আসলে আমরা দেখি। আমরা সবাই জানি যে শাহজাহান, তিনি কিন্তু শেষ মুঘল সম্রাট না। ঠিক আছে, কারণ আমরা জানি শাহজাহানের ছিল আওরঙ্গজেব, ছিল আকবর। আকবর না, কারণ কি? তোমার এখানে আকবর কিন্তু বাবরের ছেলে, তার মানে সেও হবে না। হুমায়ুন, হুমায়ুন কি? এখানে এদের মধ্যে কানেক্টেড। সে কে? সে হচ্ছে কি? তোমার বাবরের ছেলে। সো এইখানে তুমি দেখো দ্বিতীয় যে বাহাদুর শাহ, সে কিন্তু সর্বশেষ ছিল। তোমরা যে ইতিহাস জানো, সে কিন্তু 1857 সালে যে সিপাহী বিপ্লব হয়েছিল, সেই সিপাহী বিপ্লবের কাহিনীটা কি? যে তোমার সিপাহীরা বিপ্লব করবে, তারা এসে এটা জড়িয়ে ফেললো কাকে? দ্বিতীয় বাহাদুর শাহকে। বললো যে বস আপনি সামনে যাবেন, আমরা পিছনে আছি, আমরা যুদ্ধ করব, আপনি জিতে যাবেন, আপনি আবার বস হয়ে যাবেন, আমাদের ভারতের সম্রাট হয়ে যাবেন। কিন্তু সেটা কিন্তু হয় নাই। বাহাদুর শাহ কিন্তু শেষ পর্যন্ত তার কিন্তু কবরটা হয়েছিল কোথায়? রেঙ্গুনে। তখন তৎকালীন রেঙ্গুন, বর্তমান ইয়াঙ্গুন বা মায়ানমার, সেই মায়ানমারে কিন্তু তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। ঠিক আছে, সো সে কিন্তু মরার আগে কবিতাও লিখেছিল, হায়রে বৃদ্ধ বাহাদুর, হায়রে দুর্ভাগা বা জাফর, নিজের দেশে তোমার মাটি হলো না। এরকম তিনি কিন্তু খুব কষ্টে মারা গিয়েছিল শেষে। সো আমাদের এরকম দেখো, মুঘল সম্রাটদের নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থাকে, একটা ছন্দ দিতে পারি। ঠিক আছে, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। এটা কি হয় মনে রাখবা? আমি একটু ডিফারেন্ট কালার নেই। বাবার কি? এখানে বাবর। হইল কি? হুমায়ুন। একবার কি? আকবর। তারপর হচ্ছে জ্বর কি? জাহাঙ্গীর। ওকে, এখানে হচ্ছে জ্বর জাহাঙ্গীর, সাহিল হচ্ছে শাহজাহান, ঔষধি কি? আওরঙ্গজেব।
ওকে, ঠিক আছে, পেনে একটু ঝামেলা হচ্ছে, বাট আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, সো আর এখানে প্রথম তাহলে কে দেখো, বাবর, তারপর কে, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। সো এই লিস্টটা যদি তুমি ঠিকমতো মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার আর প্রবলেম হবে না, ঠিক আছে। আসলে আমরা সামনে মুভ করি। স্ক্রিনটা একটু ফ্রিজ হয়ে গিয়েছে। ওকে, এরপর দেখো যে কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী। এই জিনিসটা কিন্তু সবার পারা উচিত, কারণ আমরা যখন সৌরজগতের গ্রহগুলোকে মুখস্থ করি তখন কিন্তু এভাবে মুখস্থ করি যে বুধ, শুক্র, পৃথিবী, এই সিরিয়ালে মুখস্থ করো না। সো এটা কিন্তু কি একদম সূর্যের কাছাকাছি প্লাস সবচেয়ে ছোট না, এটা সবচেয়ে ছোট, কিন্তু সৌরজগতের মধ্যে সবচাইতে ছোট কিন্তু এটাই, এই বুধটা, ঠিক আছে। দেখো সবচেয়ে নিকটবর্তী এটা, সবচেয়ে ছোট এটা। ওকে, এরপর আসো সামনের দিকে যাই আমরা। আচ্ছা, এখানে বাংলার প্রথম নবাব কে ছিলেন, এই প্রশ্নটা আমাদের। তো বাংলার প্রথম নবাব, এখানে অপশনগুলো একটু দেখে আসো। অপশন দেখে কিন্তু অনেক কিছু গেস করা যায়। যেমন দেখো এখানে সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু হবে না, আগেই কাটা, কেন, তিনি শেষ স্বাধীন নবাব ছিল। সুজাউদ্দিন মোহাম্মদ খান, তিনিও কিন্তু হবে না, তিনি কিন্তু অপশন, তিনি ছিলেনই না নবাব। এখানে দেখো তোমার দুইটার মধ্যে ডাউট হইতে পারে, একটা আলীবর্দী খাঁ, একটা কি মুর্শিদ কুলি খাঁ। তো তুমি মনে রাখো নবাব সিরাজউদ্দৌলা নানা কে ছিল সেটা একটু বলো তো আমাকে, একটু পজ করে বলো তোমরা কে ছিল। তোমরা কিন্তু সেটা দেখতে পাবে কি আলীবর্দী খান ছিলেন, ঠিক আছে। তিনি যদি না হয় প্রথম, তাহলে কি হবে, অবশ্যই মুর্শিদ কুলি খান হবে, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখানে প্রথম নবাবকে, সে আসতে পারে শেষ নবাবকে, শেষ স্বাধীন নবাবকে। শেষ নবাব কিন্তু কে ছিল, সে কিন্তু মীর কাসিম ছিলেন, ঠিক আছে। মীর কাসিম কোন যুদ্ধে পরাজিত হয়, সে কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হয়। ওকে, তারপর আসো সামনের দিকে যাই আমরা। ওকে, সো আমাদের আর নাই সামনের দিকে কিছু, এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড কিভাবে শুধু প্রশ্ন ব্যাংকের প্রশ্নই সলভ না, সেটা লেজ ধরে অন্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকেও কিন্তু সলভ করা শিখতে হবে আমাদেরকে। ওকে, সো এইভাবে সলভ করলে ইনশাআল্লাহ জিকে তে অনেক ভালো মার্কস পাবা। তোমরা কমেন্টে আমাকে জানাবা তোমরা জিকের জন্য কি কি ক্লাস চাও, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যত ক্লাস দেওয়া যায়। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।